সেজাদ চৌধুরী বাড়ি পর্যন্ত চলে আসছে। আমি কি ভিতরে ঢোকার পারমিশন দিব? পাগল হয়ে গেছো তুমি? ওর সঙ্গে কথা বলবো আমি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমাদের বিয়ের রেজিস্ট্রেশন কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে তো। তাহলে পেপারটা একটু আমাকে দিন। ওই পেপার তো গতকাল রিশাদ মির্জা এসে নিয়ে গেছে। কি? রিশাদ এসে নিয়ে গেছে মানে? হ্যাঁ, বলল তাড়াতাড়ি কাগজ দেন, কাজ আছে। আমিও দিয়ে দিলাম। Okay, no problem. I will show what can I do. উনি শেহজাদ চৌধুরীর ছকে পা দিয়েছে। আমি দেখিয়ে দেব শেহজাদ চৌধুরী কি জিনিস। এতগুলো মানুষ থাকতে আমার ছেলের কিছু হলে ওনার কাছে গিয়ে সুন্দর করে সরি বলবেন আর কমিটমেন্ট দিয়ে আসবেন যে নেক্সট টাইম আপনার জীবনে কখনো আর এরকম ভুল করবেন না। ওকে। কি অবিশ্বাস্য একটা পর্ব দেখলাম আমরা। একবার ভাবুন তো, একটা মানুষ কতটা মরিয়া হলে নিজের বোনের মৃতদেহ নিয়ে সোজা ব্যাংকের ভেতর ঢুকে যায়, আর তার চেয়েও বড় ধাক্কাটা তখন লাগে যখন দেশের খোদ অর্থমন্ত্রীর চোখের সামনে দিয়ে তার নিজের ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসে আমাদের শেহজাদ। হ্যাঁ ভাইলোক, দুনিয়া টাকার গোলাম নাটকের ২০ নম্বর পর্বটা আক্ষরিক অর্থেই আমাদের সবার রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অর্থমন্ত্রীর ক্ষমতার অহংকার আর শেহজাদের প্রতিশোধের আগুনের এই যে সাইকোলজিক্যাল আর ফিজিক্যাল গেম, এটা আপনাদের স্ক্রিনের সামনে থেকে ১ সেকেন্ডের জন্য চোখ সরাতে দেবে না। যে মানুষটা টাকার জোরে পুরো দুনিয়া কিনতে চায়, সেই মানুষটা যখন নিজের সন্তানের জীবনের ভয়ে শেহজাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়, তখন শরীরের পশম এমনিতেই খাড়া হয়ে যায়। চলুন আজকে এই এপিসোডের পুরো পোস্টমর্টেম করে ফেলি, আর আগামী পর্বে কি মহাপ্রলয় ঘটতে যাচ্ছে তার সব সিক্রেট নিয়ে বিস্তারিত আড্ডা দিই। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি ধামাকাদার রিভিউ এপিসোডে। আপনারা যারা নিয়মিত দুনিয়া টাকার গোলাম নাটকটি দেখছেন, তারা খুব ভালো করেই জানেন যে এই নাটকটি বাংলা নাটকের ইতিহাসে এক নতুন মাইল ফলক তৈরি করতে যাচ্ছে। আমরা এতদিন ধরে যে ধরনের গতানুগতিক প্রেমের গল্প বা সাধারণ পারিবারিক দ্বন্দ্ব দেখে অভ্যস্ত, এই নাটকটি সেই চেনা ছকের পুরোপুরি বাইরে গিয়ে সমাজের এক অন্ধকার এবং রূঢ় বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরেছে। আজকের এপিসোড শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা কি কখনো ভেবেছিলেন যে শেহজাদ চরিত্রের এই লেভেলের একটা ট্রান্সফরমেশন বা পরিবর্তন আমরা দেখতে পাব? প্রথম দিকের এপিসোডগুলোতে যে ছেলেটাকে আমরা একদমই সাধারণ, কিছুটা অসহায় এবং পরিস্থিতির শিকার হতে দেখেছিলাম, সেই ছেলেটাই আজকে পুরো সিস্টেমের বিরুদ্ধে একা লড়াই করার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে। শোয়েব শান্ত এই শেহজাদ চরিত্রটিকে যেভাবে নিজের ভেতরে ধারণ করেছেন, তা সত্যি প্রশংসার দাবিদার। তার চোখের দৃষ্টিতে যে আগুন, যে ক্ষোভ এবং একই সাথে যে বুক ফাটা হাহাকার আমরা এই এপিসোডে দেখেছি, তা দর্শকদের হৃদয়ে সরাসরি আঘাত করেছে। আজকের ভিডিওতে আমরা শুধু গল্প নিয়ে কথা বলবো না, বরং এই গল্পের পেছনের সাইকোলজি, সমাজের যে পচা গলার রূপটা এখানে দেখানো হয়েছে, এবং একজন সাধারণ মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেই সব কিছু নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আপনাদের জন্য থাকছে আগামী পর্বের কিছু মাথা নষ্ট করা প্রেডিকশন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এক চরম উত্তেজনাকর পরিস্থিতি। শেহজাদ এবং তার দলবল সোজা গিয়ে ঢুকে পড়ে সততা ব্যাংকে, কিন্তু তারা সেখানে কোনো টাকা ডাকাতি করতে যায়নি, তারা গেছে ইনসাফ চাইতে। আর তাদের এই ইনসাফ চাওয়ার ধরনটা আপনার বুকের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। শেহজাদ তার সাথে করে নিয়ে এসেছে একটি মৃতদেহ। সাদো কাপড়ে ঢাকা সেই নিথর দেহটা যখন সে ব্যাংকের মেঝেতে নামিয়ে রাখে, তখন পুরো ব্যাংকের ভেতরের পরিবেশ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। ব্যাংকের সাধারণ গ্রাহক থেকে শুরু করে কর্মচারী, ম্যানেজার সবাই আতঙ্কে জমে যায়। একবার চিন্তা করে দেখুন দৃশ্যটার কথা। একটা ব্যাংক যেখান থেকে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়, মানুষ যেখানে যায় নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে, সেই টাকার পাহাড়ের মাঝখানে পড়ে আছে একটি মৃতদেহ। শেহজাদ এই কাজটা কেন করল? এর পেছনে একটা বিশাল বড় সিম্বলিক বা রূপক অর্থ লুকিয়ে আছে।
শেহজাদ আসলে সমাজকে এবং এই সিস্টেমকে একটা শক্ত বার্তা দিতে চেয়েছে যে তোমাদের এই টাকার পাহাড়, তোমাদের এই ব্যাংক ব্যালেন্স, তোমাদের এই ক্ষমতা দিয়ে কি একটা হারানো জীবন ফিরিয়ে আনা সম্ভব? শেহজাদ যখন ম্যানেজারের চোখের দিকে তাকিয়ে গর্জে ওঠে এবং বলে যে যতক্ষণ না সে তার বোনের জীবন ফেরত পাচ্ছে ততক্ষণ সেই ব্যাংক থেকে এক পাও নড়বে না, তখন ম্যানেজারের চেহারার দিকে তাকিয়ে আমার সত্যি খুব মায়া হচ্ছিল। লোকটা বুঝতে পারছিল না যে সে কি করবে। তার সামনে দাঁড়িয়ে আছে এমন এক মানুষ যার আর হারানোর কিছু নেই। আর আপনারা তো জানেনই যে মানুষের হারানোর কিছু থাকে না, তার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। ম্যানেজার কাঁপা কাঁপা গলায় শেহজাদকে বোঝানোর চেষ্টা করে যে তারা তাকে টাকা দিয়ে ক্ষতিপূরণ দিতে পারে, কিন্তু জীবন তো আর ফিরিয়ে দিতে পারে না। আর ঠিক এই জায়গাতেই শেহজাদ তার আসল ক্ষোভটা উগড়ে দেয়। সে বুঝিয়ে দেয় যে এই দুনিয়া টাকার গোলাম হতে পারে, কিন্তু সে নিজে এই টাকার কাছে বিক্রি হওয়ার পাত্র নয়। তার এই ক্ষোভ শুধু ম্যানেজারের ওপর নয়, তার ক্ষোভ এই পুরো সমাজের ওপর যারা টাকার কাছে নিজেদের মনুষ্যত্ব বিকিয়ে দিয়েছে। এরপরই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। শেহজাদ শুধু শুধু এই সততা ব্যাংকে হামলা করেনি, সে খুব ভালো করেই জানত যে এই ব্যাংকের আসল মালিককে। আর সেই মালিকটি সাধারণ কোনো ব্যবসায়ী বা শিল্পপতি নয়, সে হল স্বয়ং এই দেশের অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী। এই জায়গাটায় এসে নাটকের গল্প একটা সম্পূর্ণ নতুন মাত্রা পায়। একজন সাধারণ ছেলের সাথে সরাসরি রাষ্ট্রের একজন সর্বোচ্চ ক্ষমতাবান মন্ত্রীর এই যে সরাসরি সংঘাত, এটা দর্শক হিসাবে আমাদের আগ্রহ হাজার গুণ বাড়িয়ে দেয়। আমরা দেখতে পাই অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে। লোকটার মধ্যে ক্ষমতার যে দম্ভ, যে অহংকার, তা তার হাঁটাচলা, কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ থেকেই স্পষ্ট বোঝা যায়। হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে, চোখে দামি চশমা লাগিয়ে সে যেভাবে নিজের বিলাসবহুল বাড়িতে বসে আছে তা দেখে মনে হবে যেন পুরো দুনিয়া তার হাতের মুঠোয়। ম্যানেজার যখন ভয়ে কাঁপতে কাঁপতে অর্থমন্ত্রীকে ফোন করে পুরো ঘটনা জানায়, তখন অর্থমন্ত্রীর রিয়াকশনটা খেয়াল করেছেন? তার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা বা ভয় নেই। সে উল্টো ম্যানেজারকে ধমক দেয় এবং শেহজাদকে তাচ্ছিল্য করে বলে যে দেখি ও কি করতে পারে। এই যে একটা তাচ্ছিল্যের সুর, এটাই আসলে আমাদের সমাজের ক্ষমতাবান মানুষদের আসল রূপ। তারা মনে করে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাদের কাছে মানুষের মৃত্যু মানে শুধু একটা সংখ্যা, একটা ছোট্ট ঝামেলা যা তারা পুলিশ বা টাকা দিয়ে খুব সহজেই মিটিয়ে দিতে পারে। আর এই জায়গাটাই চলে আসে আমাদের সমাজের আরেক অন্ধকার দিক, দুর্নীতিগ্রস্ত পুলিশ ব্যবস্থা। আমরা দেখতে পাই যে পুলিশ অফিসাররা মন্ত্রীর বাড়িতে তাকে নিরাপত্তা দিতে এসেছে, তারা কিভাবে মন্ত্রীর পা চাটার জন্য ব্যস্ত হয়ে আছে। তাদের কাছে আইনের চেয়ে মন্ত্রীর মুখের কথাই বেশি গুরুত্বপূর্ণ। শেহজাদের মতো একজন সাধারণ মানুষের ইনসাফ নিশ্চিত করার বদলে তারা মন্ত্রীর স্বার্থ রক্ষার জন্য নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছে। এই দৃশ্যগুলো দেখতে হয়তো আমাদের খারাপ লাগে, কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে এটাই আমাদের সমাজের চরম এবং নগ্ন বাস্তবতা। পরিচালক এখানে খুব সাহসের সাথে ক্ষমতার অপব্যবহার এবং সিস্টেমের পঙ্গুত্বকে আমাদের সামনে তুলে ধরেছেন। এর পরের যে দৃশ্যটি নিয়ে আমি কথা বলতে চাই, সেটি হয়তো পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল এবং হৃদয় বিদারক দৃশ্যগুলোর একটি। শেহজাদ তার বোনকে দাফন করার জন্য গোরস্থানে নিয়ে যায়। সেই দৃশ্যটার কথা একবার মনে করুন। আকাশে মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামবে, একটা থমথমে পরিবেশ। শেহজাদ এবং তার দলবল সারি বেঁধে দাঁড়িয়ে আছে জানাজা পড়ার জন্য। শেহজাদের চেহারায় যে শোক, যে কষ্ট, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সে যখন নিজের হাতে তার বোনের নিথর দেহটা কবরে নামিয়ে রাখছে, তখন তার চোখের পানি শুধু তার নিজের নয়, আমাদের সব দর্শকের চোখেও জল এনে দিয়েছে। শোয়েব শান্ত এই দৃশ্যটিতে কোনো ভারী ডায়লগ ছাড়াই শুধু নিজের এক্সপ্রেশন দিয়ে আমাদের কাঁদিয়েছেন। একটা ভাই যখন তার নিজের বোনকে এভাবে অসময়ে হারায়, তখন তার ভেতরে কী পরিমাণ যন্ত্রণা কাজ করে তা ওই দৃশ্যটা না দেখলে বোঝা সম্ভব নয়। দাফন শেষ হবার পর শেহজাদ যখন কবরের পাশে দাঁড়িয়ে থাকে, তখন আমরা বুঝতে পারি যে তার ভেতরের মানুষটা চিরদিনের জন্য মরে গেছে। এখন সেখানে জন্ম নিয়েছে এক নতুন শেহজাদ, যে শুধু প্রতিশোধের ভাষায় কথা বলতে জানে। সে তার বোনের কবরের মাটি ছুঁয়ে যে নীরব শপথ গ্রহণ করে, তাতেই আমরা বুঝে যাই যে জুনায়েদ চৌধুরী যত বড় ক্ষমতাবান মন্ত্রীই হোক না কেন, শেহজাদ তাকে ছাড়বে না। এই ইমোশনাল দৃশ্যটি নাটকের গতিপথকে পুরোপুরি বদলে যায়। আমরা এতক্ষণ শেহজাদের যে রাগী এবং ভায়োলেন্ট রূপটা দেখেছি, এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে তার এই রাগের পেছনে কতটা গভীর একটা ক্ষত লুকিয়ে আছে। দর্শক হিসাবে আমরা শেহজাদের প্রতিটি কাজের সাথে নিজেদের কানেক্ট করতে পারি, কারণ আমরা জানি তার এই ক্ষোভ কোনোভাবেই অযৌক্তিক নয়। মূল কাহিনীর পাশাপাশি এই এপিসোডে কিন্তু আমরা একটা প্যারালেল বা সমান্তরাল গল্পও চলতে দেখি, যেটা আগামী পর্বগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা দেখি একটা মেয়ে খুব চিন্তিত এবং ভীত অবস্থায় একটা সিএনজিতে করে কোথাও যাচ্ছে।
তার চোখে মুখে একটা অজানা আতঙ্ক। সে বারবার পেছনের দিকে তাকাচ্ছে, যেন কেউ তাকে তাড়া করছে বা সে কোনো বড় বিপদ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। এই মেয়েটির কাহিনী কি? এর সাথে সাথে আমরা দেখতে পাই কাজী অফিসের একটি দৃশ্য। সেখানে দেখানো হচ্ছে কিভাবে টাকার বিনিময়ে জাল বিয়ের কাগজপত্র তৈরি করা হচ্ছে। রিশাদ নামের একটি চরিত্র এই ঘটনার সাথে জড়িত বলে আমরা জানতে পারি। এই প্যারালেল স্টোরি লাইনটা কিন্তু নাটকের মূল থিম দুনিয়া টাকার গোলাম এটার সাথেই সরাসরি যুক্ত। টাকার জোরে কিভাবে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয়, কিভাবে ভুয়া কাগজ বানিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করার চেষ্টা করা হয়, সেটাই এখানে দেখানো হয়েছে। আমার ধারণা সিএনজিতে পালিয়ে যাওয়া মেয়েটি এবং এই কাজী অফিসের ভুয়া বিয়ের কাগজপত্রের ঘটনার মধ্যে একটা গভীর যোগসূত্র রয়েছে। হয়তো এই মেয়েটি কোনো বড় ষড়যন্ত্রের শিকার হয়েছিল, আর সে এখন শেহজাদের কাছে বা এমন কারোর কাছে যাওয়ার চেষ্টা করছে যে তাকে এই জালিয়াত চক্রের হাত থেকে বাঁচাতে পারবে। পরিচালক খুব সুন্দরভাবে মূল কাহিনীর উত্তেজনার ফাঁকে ফাঁকে এই সাবপ্লটগুলো এমনভাবে সাজিয়েছেন যে প্রতিটি চরিত্রই কোনো না কোনোভাবে একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে। এই ব্যাপারটাই একটা ভালো স্ক্রিপ্টের সবচেয়ে বড় গুণ, যেখানে কোনো দৃশ্যই অপ্রয়োজনীয় মনে হয় না। এবার আসুন কথা বলি এই এপিসোডের সেই মাস্টারস্ট্রোক দৃশ্যটি নিয়ে, যেটা দেখার জন্য আমরা কেউই হয়তো একদমই প্রস্তুত ছিলাম না। শেহজাদ বুঝতে পেরেছিল যে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে শুধু ভয় দেখিয়ে বা ব্যাংকে আটক রেখে কোনো লাভ হবে না। ক্ষমতাবান মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় থাকে? তাদের অহংকার এবং তাদের পরিবারে। শেহজাদ ঠিক সেই দুর্বল জায়গাটাতেই আঘাত করার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পাই শেহজাদের দলবল একটি স্কুলের সামনে অবস্থান নিয়েছে। এরপর আমরা শেহজাদকে একটা গাড়ির ভেতরে বসে থাকতে দেখি। সে তার মুখের ওপর একটা হাইপার রিয়েলিস্টিক বৃদ্ধ মানুষের মাস্ক বা মুখোশ পরে নেয়। এই দৃশ্যটা আমাকে হলিউডের বিখ্যাত মিশন ইম্পসিবল সিরিজের কথা মনে করিয়ে দিয়েছে। আমাদের বাংলা নাটকে এত নিখুঁত এবং টানটানা উত্তেজনার একটা মাস্ক ডিসগাইজ দৃশ্য দেখা যাবে, সেটা সত্যি অভাবনীয় ছিল। শেহজাদ সেই বৃদ্ধ মানুষের ছদ্মবেশে গাড়ি থেকে নেমে সোজা স্কুলে গেটের সামনে যায়। সেখানে দাঁড়িয়েছিল একটা ছোট্ট বাচ্চা ছেলে যে আইসক্রিম খাচ্ছিল। এই বাচ্চা ছেলেটি আর কেউ নয়, স্বয়ং অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর ছেলে টুটুল। শেহজাদ খুব স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণভাবে বাচ্চাটার সাথে কথা বলতে শুরু করে। সে বাচ্চাটার আইসক্রিম নিয়ে মজা করে, তাকে হাসায় এবং খুব সহজেই তার বিশ্বাস অর্জন করে নেয়। এই দৃশ্যটি দেখার সময় বুকের ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছিল। শেহজাদ কি বাচ্চাটার কোনো ক্ষতি করবে? যে সিস্টেম এবং ক্ষমতাবান মানুষদের নিষ্ঠুরতার কারণে শেহজাদ তার বোনকে হারিয়েছে, সে কি এখন প্রতিশোধ নিতে গিয়ে নিজেই সেই নিষ্ঠুর দানবে পরিণত হবে? কিন্তু শেহজাদ প্রমাণ করে দেয় যে সে তাদের মতো পশুর স্তরে নেমে যায়নি। সে বাচ্চাটার গায়ে একটা আঁচড়ও লাগতে পায় না, কিন্তু সে তাকে খুব ঠান্ডা মাথায় কিডন্যাপ করে নিয়ে আসে নিজের গাড়িতে। এই পুরো প্ল্যানটা ছিল শেহজাদের এক অভাবনীয় বুদ্ধিমত্তার পরিচয়। সে জানে জুনায়েদ চৌধুরীর মতো মানুষকে পথে আনতে হলে তার সবচেয়ে প্রিয় জিনিসটাকে নিজের কবজায় রাখতে হবে। বাচ্চাটিকে নিজের গাড়িতে তুলে নেওয়ার পর শেহজাদ যে গেমটা খেলে, সেটা ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের চরম শিখর। অর্থমন্ত্রী যখন তার বসার ঘরে বসে পুলিশের সাথে মিটিং করছিল এবং শেহজাদকে উচিত শিক্ষা দেওয়ার প্ল্যান করছিল, ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে তার নিজের ছেলের নাম জ্বলজ্বল করছিল। বাবা হিসাবে জুনায়েদ চৌধুরী খুব আদরের সাথে ফোনটা রিসিভ করে, কিন্তু অপর পাশ থেকে যখন শেহজাদের সেই শান্ত অথচ ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসে, তখন মন্ত্রীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। শেহজাদ খুব স্বাভাবিক গলায় মন্ত্রীকে জানায় যে তার ছেলে এখন তার জিম্মায়। এই একটা ফোন কল মন্ত্রীর এতক্ষণের সব দম্ভ, সব অহংকার, সব ক্ষমতাকে 1 সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশিয়ে দেয়। যে পুলিশ অফিসাররা এতক্ষণ মন্ত্রীর সামনে চামচামি করছিল, তারাও বুঝতে পারে যে পরিস্থিতি এখন আর তাদের হাতের মুঠোয় নেই। শেহজাদ সোজা আল্টিমেটাম দিয়ে দেয় যে যদি সে তার ছেলেকে জীবিত এবং সুস্থ অবস্থায় ফেরত চায়, তাহলে তাকে সশরীরে ওই ব্যাংকে আসতে হবে। শুধু আসতে হবে নয়, তাকে শেহজাদের কাছে ওই মৃতদেহের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে এবং নিজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করতে হবে। একবার ভাবুন, দেশের একজন অর্থমন্ত্রীকে একজন সাধারণ ছেলে এমন শর্ত দিচ্ছে। এই দৃশ্যটা আমাদের মনের ভেতরে থাকা একটা সুপ্ত ইচ্ছাকেই যেন পর্দায় সত্যি করে দেখাচ্ছে। আমরা সাধারণ মানুষরা সবসময় চাই সমাজের এই দুর্নীতিগ্রস্ত ক্ষমতাবান মানুষগুলো এভাবেই একদিন তাদের অপরাধের শাস্তি পাক, এভাবেই তারা সাধারণ মানুষের পায়ের কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হোক। এপিসোডের শেষ ভাগে আমরা দেখতে পাই চরম ক্লাইম্যাক্স। শেহজাদের আল্টিমেটাম পেয়ে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী বাধ্য হয় ব্যাংকের সামনে আসতে, তার সাথে পুলিশের বিশাল বহর এবং তার নিজস্ব ক্যাডার বাহিনী। কিন্তু শেহজাদের মধ্যে বিন্দুমাত্র কোনো ভয় নেই। সে ব্যাংকের ভেতরে একদম রাজার মতো অপেক্ষা করছে।
মন্ত্রী যখন তার লোকজন নিয়ে ব্যাংকের ভেতরে ঢোকে তখন শেহজাদ আর মন্ত্রীর মধ্যে যে ফেস অফ বা মুখোমুখি দাঁড়ানোর দৃশ্যটা তৈরি হয় তা আক্ষরিক অর্থেই এপিক। শেহজাদের চোখের সেই তীক্ষ্ণ চাহনি আর মন্ত্রীর চোখের সেই অসহায় অথচ রাগী দৃষ্টি, এই দুয়ের সংঘর্ষে পুরো স্ক্রিন যেন ফেটে পড়ার উপক্রম হয়। শেহজাদ মন্ত্রীকে তাচ্ছিল্যের সুরে কথা বলে, তাকে মনে করিয়ে দেয় যে টাকার জোর হয়তো অনেক কিছু কিনতে পারে, কিন্তু একজন বাবার কাছে তার সন্তানের জীবনের চেয়ে দামি আর কিছু হতে পারে না। মন্ত্রী তার ছেলেকে অক্ষত অবস্থায় দেখে তাকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু সে কি শেহজাদের কাছে ক্ষমা চাইবে? সে কি মিডিয়ার সামনে নিজের অপরাধ স্বীকার করবে? এখানেই পরিচালক আমাদের জন্য সবচেয়ে বড় সাসপেন্সটা ঝুলিয়ে রেখে এপিসোডটি শেষ করে দিয়েছেন। ব্যাংকের বাইরে তখন অসংখ্য মিডিয়াকর্মী, সাংবাদিক লাইভ ক্যামেরা অপেক্ষা করছে। শেহজাদ খুব ভালো করেই জানে যে এই ঘটনা যদি একবার মিডিয়াতে চলে যায় তাহলে মন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ার এবং সামাজিক সম্মান সব শেষ হয়ে যাবে, আর তাই সে এই মিডিয়াকেই নিজের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন চলুন চলে যাই আমাদের সবচেয়ে এক্সাইটিং পার্টে, আগামী পর্বের প্রেডিকশনে। ২১ নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার দীর্ঘদিনের নাটক রিভিউয়ের অভিজ্ঞতা এবং এই নাটকের রাইটারের সাইকোলজি অ্যানালিসিস করে আমি কিছু লজিক্যাল প্রেডিকশন আপনাদের সামনে আঁকতে চাই। প্রথমত, ব্যাংকের বাইরে যে মিডিয়ার বিশাল জটলা আমরা দেখলাম সেটা আগামী পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে। অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী কখনোই চাইবেন না যে তার এই অসহায়ত্ব এবং শেহজাদের কাছে মাথা নত করার বিষয়টা পুরো দেশবাসী জানুক। তাই আমার মনে হয় মন্ত্রী যখন ব্যাংকের বাইরে বের হবেন তখন তিনি সাংবাদিকদের সামনে একটা মিথ্যা গল্প ফাঁদার চেষ্টা করবেন। তিনি হয়তো বলবেন যে শেহজাদ একজন মানসিক ভারসাম্যহীন ছেলে, অথবা শেহজাদকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন। কিন্তু শেহজাদ এত কাঁচা খেলোয়াড় নয়। সে নিশ্চয়ই এমন কোনো প্রমাণ, কোনো অডিও রেকর্ডিং বা কোনো ডকুমেন্টস মিডিয়ার সামনে ছেড়ে দেবে যা সরাসরি মন্ত্রীকে এক্সপোজ করে দেবে। দ্বিতীয়ত, আমার মনে হয় মন্ত্রী ব্যাংকের ভেতরে শেহজাদের কাছে মুখে ক্ষমা চাইলেও মনে মনে তিনি এক ভয়ঙ্কর পাল্টা আক্রমণের ছক কষবেন। তিনি হয়তো তার স্নাইপার বা শুটারদের ইশারা দিয়ে রাখবেন শেহজাদকে ব্যাংকের বাইরে বের হওয়া মাত্রই শেষ করে দেওয়ার জন্য। কিন্তু শেহজাদ যেহেতু আগে থেকেই মাস্ক বা ছদ্মবেশের ব্যবহার জানে, সে হয়তো খুব সহজেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্য কোনো বেশে ব্যাংক থেকে বেরিয়ে যাবে। তৃতীয়ত, ওই যে আমরা সিএনজিতে বসে থাকা মেয়েটিকে এবং কাজী অফিসের সাবপ্লটটা দেখলাম, সেটা আগামী পর্বে মূল কাহিনীর সাথে ধাক্কা খাবে। আমার স্ট্রং প্রেডিকশন হলো এই মেয়েটি হয়তো শেহজাদের সেই নিহত বোনের কোনো কাছের বান্ধবী বা এমন কেউ যে এই পুরো ষড়যন্ত্রের একদম আই উইটনেস বা চাক্ষুষ সাক্ষী। রিশাদ এবং পাজি মিলে যে ভুয়া বিয়ের কাগজ তৈরি করেছিল সেটা হয়তো শেহজাদের বোনের নামেই করা হয়েছিল তাকে ব্ল্যাকমেল করার জন্য, আর এই মেয়েটি সেই কাগজগুলোর আসল সত্যিটা জানে। সে হয়তো শেহজাদের কাছে পৌঁছনোর জন্যই প্রাণপণে ছুটছে। আগামী পর্বে আমরা হয়তো দেখব শেহজাদ যখন পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছে তখন এই মেয়েটিই তাকে সবচেয়ে বড় প্রমাণটা এনে দেবে, যা দিয়ে সে অর্থমন্ত্রীকে একেবারে আইনিভাবে মাটিতে নামিয়ে আনতে পারবে। চতুর্থত, সততা ব্যাংকের সেই ম্যানেজারের পরিণতি কী হবে? আমার মনে হয় শেহজাদ ম্যানেজারকে ছাড়বে না, কারণ সে সিস্টেমের একজন দালাল হিসেবে কাজ করেছে। শেহজাদ হয়তো ম্যানেজারের মাধ্যমেই ব্যাংকের লকার থেকে এমন কিছু গোপন ফাইল বা মন্ত্রীর কালো টাকার হিসেব বের করে নেবে যা দিয়ে সে মন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে। এই নাটকটি যেদিকে এগুচ্ছে তাতে এটা পরিষ্কার যে এটা শুধু আর একটা ব্যক্তিগত প্রতিশোধের গল্প নেই, এটা এখন পুরো সমাজের দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের ধর্মযুদ্ধে পরিণত হয়েছে। বন্ধুরা, আমি তো উত্তেজনায় রীতিমতো কাঁপছি আগামী পর্ব দেখার জন্য। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি পারবে এত বড় ক্ষমতার বিরুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকতে, নাকি মন্ত্রী কালো টাকার থাবায় শেহজাদকেও হারিয়ে যেতে হবে? আপনাদের যত রকম থিওরি বা প্রেডিকশন আছে সব নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব এবং সবচেয়ে সেরা প্রেডিকশনগুলো নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি আপডেট এবং সবচেয়ে নিখুঁত রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের একটুও রোমাঞ্চিত করে থাকে তাহলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের এই সাপোর্টই আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ধামাকা নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলা নাটকের পাশেই থাকবেন। গুড বাই।